মার্শ নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ। ছবি এমন মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই হেডলাইন। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ। শ্লীলতাহানি করে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। এবার ভাবাদিকে নিয়ে মুখ খুললেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজজি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট গড়ে উঠল বৈদ্যবাটিতে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পাখি বিক্রি দিঘির মেলায়, নীরব প্রশাসন। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ আরামবাগ। এবার আসছে নিউজ 7 দিনের বিস্তারিত খবরে। শ্লীলতাহানি করে গ্রেপ্তার হলেন এক বিজেপি কর্মী। ঘটনা গোঘাটের নবাসন গ্রামের। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে এক গৃহবধূর শ্লীলতাহানি করেন বিজেপি কর্মী তুষ্টপদ কুণ্ডু। থানায় অভিযোগ দায়ের করার পর গ্রেপ্তার হয় ওই বিজেপি কর্মী। এক গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা হুগলির গোঘাটের নবাসন গ্রামের। রবিবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম তুষ্টপদ কুণ্ডু। অভিযোগ যে এই গ্রামের গৃহবধূ তথা তাদের প্রতিবেশী ওই গৃহবধূর বাড়ির পানীয় জলের কল খারাপ হয়ে যাওয়ায় তিনি প্রতিবেশী তুষ্টপদর বাড়িতে জল আনতে যান রবিবার সন্ধ্যায়। সেই সময় তার বাড়িতে কেউ থাকেনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে তুষ্টপদ কুণ্ডু ওই গৃহবধূকে জড়িয়ে ধরেন, তার শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ। ওই গৃহবধূর অভিযোগ, আমি ভাবতেও পারছি না উনি আমাকে এইভাবে অসম্মান করবেন, আমি ছুটে পালিয়ে যাই। এরপরেই তিনি গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মী তুষ্টপদকে রবিবার রাতেই গ্রেপ্তার করে। কামারপুর থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট গড়ে উঠল বৈদ্যবাটিতে। উদ্যোগে ইন্দো জাপান। এতে খরচের 150 কোটি টাকা ব্যয়ভার গ্রহণ করেন জাপান সরকার। বাকি অংশ কেন্দ্র এবং রাজ্যের। ইন্দো জাপান যৌথ উদ্যোগে হুগলির বৈদ্যবাটিতে গড়ে উঠল অধিক ক্ষমতা সম্পন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। দেশে এই প্রথম বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত দীর্ঘাঙ্গী মৌজার 52 একর জমিতে মোট 170 কোটি টাকা ব্যয়ে নির্মিত রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার কার্যকর হয় গত রবিবার। প্ল্যান্ট নির্মাণে খরচের 150 কোটি টাকা ব্যয়ভার গ্রহণ করে জাপান সরকার। বাকি অংশ কেন্দ্র এবং রাজ্যের। সোমবার বৈদ্যবাটির 52 একর প্ল্যান্ট চত্বর ঘুরে দেখলেন জাপান সরকারের প্রতিনিধিরা। ছিলেন জাপানের কনসুল জেনারেল মাসাওকি তাগা, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান অরিন্দম গুইন, ভাইস চেয়ারম্যান ব্রহ্মদাস বিশ্বাস প্রমুখ। মূলত এই প্ল্যান্টে উত্তরপাড়া, কোদরং, কোন্নগর, রিষ্টা, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও চাপদানি এই 6 পৌরসভার অজৈব আবর্জনা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রক্রিয়াকরণ করা হবে। প্ল্যান্টের উল্লেখযোগ্য 3টি অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে স্যানিটারি ল্যান্ডফিল স্টেশন, সেপটিক ট্যাঙ্ক ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্রকল্পের দ্বারা আগামী দিনে কঠিন বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এই 6 পুরো এলাকায় বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য থেকে বেছে জৈব বর্জ্য পাঠানো হবে ভার্মি কম্পোস্ট প্ল্যান্টে। বাকি অজৈব বর্জ্য নিয়ে আসা হবে দীর্ঘাঙ্গী রিজিওনাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে। সেখানে বিজ্ঞানসম্মতভাবে কঠিন বর্জ্য অপসারণ করা হবে। বর্জ্য থেকে নির্গত জল শোধন করে আবার বৈদ্যবাটি খালের মাধ্যমে গঙ্গায় ফিরিয়ে দেওয়া হবে। বর্জ্য থেকে নির্গত জল শোধনের জন্য এখানে 3টি বিশাল আয়তন জলাধার তৈরি করা হয়েছে। এই 3টি জলাধারের মাধ্যমে শোধনের 3টি পর্যায় অতিক্রম করার পর জল শোধন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সম্পূর্ণ দূষণমুক্ত জল এসে জমা হবে তৃতীয় জলাধারে এবং সেখান থেকে খালের মাধ্যমে গিয়ে পৌঁছাবে গঙ্গায়।
এই সেন্টারের মাধ্যমে আগামী 14 থেকে 15 বছর বর্জ্য ফেলার সমস্যা থেকে মুক্তি পাবে এই 6 পৌরসভা। আজকে জাপানের একটি প্রতিনিধি দল এসেছিলেন, মাসায়োকি তাকা, উনি হচ্ছেন জাপানের কনসাল জেনারেল। তো উনি এসেছিলেন দেখতে, পরিদর্শন করতে যে প্রজেক্টটা কীরকম হয়েছে না হয়েছে। টোটাল 52 একর জমির ওপর আমাদের এই প্রজেক্ট। এটা RWMC রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টার। এখানে আমাদের 6টা পৌরসভা নিয়ে যে প্রজেক্ট কলকাতা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্টের 6টা পৌরসভার ওয়েস্ট সেটা এখানে এসে এখানে ল্যান্ডফিলে পড়বে। ল্যান্ডফিলে যে সিস্টেম আছে তাতে মানে যে ওয়েস্টটা পড়ছে তার উপর মাটি চাপা পড়বে, আবার ওয়েস্ট পড়বে, আবার মাটি চাপা পড়বে, এইভাবে এটা ডাম্প হবে। এটা ডাম্পিং গ্রাউন্ড। এখানে ধরুন আগামী 12 থেকে 14 বছর আমাদের আর কোনো আমরা কোথায় ওয়েস্ট ফেলবো সেই নিয়ে চিন্তা করতে হবে। এই জায়গাটা আমাদের বদ্দিবাটি পৌরসভার দীর্ঘাঙ্গি মৌজা এটা অবস্থিত। হ্যাঁ, এটা আমরা 1 তারিখ থেকে একটা হ্যান্ডওভার নিয়েছি। মানে আমরা এর জন্য একটা টেন্ডার করেছিলাম, সেই টেন্ডারে যারা লোয়েস্ট হয়েছে তারাই এটা পেয়েছে। তারা 1 তারিখ থেকে কাজও শুরু করে দিয়েছে, তারা এটা কাজ করছে। এই 6টা পৌরসভার ওয়েস্টটা এখানে পড়বে, তা ওনারাই এটা মেনটেন করবে। এখন কৃষ্ণেন্দু কুণ্ডু, স্যানিটারি ইন্সপেক্টর, বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটি। এই প্রজেক্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ পৃথকীকরণের মধ্য দিয়ে। এই পৃথকীকরণের পর জৈব আবর্জনা প্রত্যেকটা পৌরসভার কম্পোস্ট প্ল্যান্টে যাবে, অজৈব আবর্জনা প্রত্যেকটা পৌরসভার ট্রান্সফার স্টেশনে যাবে। সেখানে প্লাস্টিকগুলোকে যেগুলো কাজে লাগবে কাজে লাগানো হচ্ছে, যেগুলোকে কাজে লাগানো যাবে না ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরপর যেটা মূল উদ্দেশ্য হচ্ছে স্যানিটারি ল্যান্ডফিল। এইটার অন্তর্গত আছেই কিন্তু 6টা পৌরসভা। এই স্যানিটারি ল্যান্ডফিলটা বৈদ্যবাটি পৌর এলাকার মধ্যেই হয়েছে। এই 1 তারিখ থেকে স্যানিটারি ল্যান্ডফিল অ্যাজ পার এগ্রিমেন্ট মৌ অনুযায়ী বৈদ্যবাটি পৌরসভার তত্ত্বাবধানে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। Safe drive, safe life, safe drive, safe life. সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান। প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান। একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। Safe drive, safe life. জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান। তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না। safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। safe drive, safe life. safe drive, safe life. প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন, অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও। সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। এবার ভাবাদিঘি নিয়ে মুখ খুললেন হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। উনি বলেন, মানুষের কল্যাণে প্রয়োজনে আমরাও আলোচনায় বসতে রাজি। আমরা চাই এই সমস্যার সমাধান করে রেল চালু হোক। এবার গোঘাটের জ্বলন্ত সমস্যা ভাবাদিঘিকে নিয়ে মুখ খুললেন হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ। তিনি বলেন, ভাবাদিঘিতে এসে রেল থমকে গেছে। আমরা দেখেছি রেল গোঘাট পর্যন্ত এসে গিয়েছে। আমরা আশা করেছিলাম 1 বছরের মধ্যে কামারপুকুর পর্যন্ত রেল এসে যাবে। তারপর শুনলাম ভাবাদিঘিতে গ্রামবাসীদের আপত্তি আছে। এটা নিয়ে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল আসছেন, আলোচনা করছেন। আমার মনে হয় যে কোনো সমস্যার সমাধান হয় আলাপ আলোচনার মাধ্যমেই। হ্যাঁ, ভাবাদিঘির মানুষের ওই পুকুর জীবন জীবিকা, তাদের উপার্জন। তবে যে কোনো বৃহৎ কাজের জন্য একটু স্বার্থত্যাগ তো করতেই হবে। এই রেলের জন্য আমরা আমাদের স্কুলের পাঁচিল ভেঙে দিয়েছি। এছাড়াও প্রায় 20 বিঘের মতো জমি ছাড়তে হয়েছে। সুতরাং আলোচনায় বসতে হবে। প্রয়োজনে আমরা আলোচনায় বসতেও রাজি আছি। আমাদের ডাকলে আমরা যাব, দরকার হলে আমরা ওনাদের নিয়ে বসবো। আমরা তো যেতেই পারি, এটা তো মানুষের কল্যাণ। একটা প্রকল্প বন্ধ হয়ে গেলে এলাকার লক্ষ লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হবেন। দরকার হলে আমরা ওনাদের সাথে কথা বলতে পারি। আমরা চাই বসে আলোচনা করে এই সমস্যার সমাধান করে রেল চালু করা হোক। উল্লেখ্য যে রবিবারও গ্রামের মানুষজন তাদের দাবিতে অনড় থেকে গোটা গ্রাম জুড়ে মিছিল করেছেন। ভাবাদিঘিতে যে রেলের লাইন নিয়ে যে প্রবলেম চলছে, সেই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, যে কোনো জিনিসই পৃথিবীতে আলোচনার দ্বারা সমাধান হয়ে যেতে পারে বলে আমি বিশ্বাস করি। তো সেই জন্যে আলোচনা করা দরকার। আমাকেও কেউ বলেছেন যে মহারাজ, আপনারা যদি রামকৃষ্ণ মঠ মিশনের তরফ থেকে যদি কেউ যান, গিয়ে বোঝান। হ্যাঁ, নিশ্চয়ই আমি যেতে রাজি আছি। আমাদের মহারাজ কেউ গেছেন এমনি দেখতে পরিস্থিতি, তো আমিও বোঝাতে পারি গিয়ে যে কী ব্যাপার, কেন হচ্ছে, হ্যাঁ, আসল প্রবলেমটা কোথায়। সেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করবো। সরকারও চেষ্টা করছেন। এটা তো বহু লক্ষ লক্ষ মানুষের নালে অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যে এটা কিভাবে সমাধান হতে পারে তাদের আলোচনা করে সমাধান যদি করা যায়, তো এই রেলটা হলে পারে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে আমাদের এখানে দর্শনার্থী, জয়রামবাটি, কামারপুকুর, এবং শুধু না, দৈনন্দিন এখানে মানুষেরা কাজকর্মের জন্য যায়, এখান থেকে কলকাতায় যায়, তাদের সুবিধা হবে। তো সেই জন্য এতজন মানুষের স্বার্থের কথা চিন্তা করে একটা আলোচনা বসা উচিত এবং সমাধানে আসা উচিত, এটা আমি বিশ্বাস করি। যে মুকুল্লাই কালকে বলেছেন রামকৃষ্ণ মিশন যদি সমাধান করুক, এগিয়ে আসছে, আমরা কি এগিয়ে যাবেন? আমরা সমস্ত ব্যাপারেতেই এগিয়ে যাই। যেখানে মানুষের সেবা হয় সেখানে আমরা এগিয়ে যাই। মানুষের যেখানে সেবা হয় না সেখান থেকে আমরা পিছিয়ে আসি। এখানে মানুষের সেবা হবে, আমরা এগিয়ে যাবো না কেন? যদি আমাদের যদি বলেন যে হ্যাঁ আপনারা আসুন, এখানেতে আপনারা মানুষকে বোঝান এবং কি সমস্যা হয়েছে সেটার জন্য আপনারা চিন্তা করুন, আমরা সেখানে করব। কিন্তু যতটা আমাদের যাওয়ার কথা ততটুকুই যাবো, তার বেশি আমরা যেতে পারবো না। কারণ আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের আধ্যাত্মিকতা রয়েছে। মানুষের সেবাটা যদি বলে যে হ্যাঁ আপনারা রেল ব্রিজ তৈরি করুন, লাইন তুলুন, সেটা তো আমরা করতে পারবো না। সেটা কাজ তো রেল কর্তৃপক্ষ দ্বারা করবে। তবে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যেটা দরকার হয় সেটা আমরা বোঝাতে পারি যে এত মানুষের উপকার হবে, তবে আপনারা একটু বুঝবার চেষ্টা করুন এবং এর বিনিময়ে আপনারা কি চান তার জন্য সরকারকেও আমরা বলবো যে হ্যাঁ ওরা এটা চাইছে, এদেরকে দিবেন, সেটা আমরা যেতে পারি, বোঝাতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ভাবাদিঘি যাওয়ার পথে আক্রান্ত হওয়ার প্রতিবাদে চুচুড়া ঘড়ির মোড়ে আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তৃণমূল ভয় পেয়েছে। যদি ভাবাদিঘির বিষয়টি শুনে আদালতের কাছে নিয়ে যায় তাহলে কি রায় হতে পারে বুঝতে পেরেই ওরা ভয় পাচ্ছে এবং তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। সেদিন আক্রমণের মূল কারণ ছিল ভয়। ভাবাদিঘিকে যদি আইনের দরজায় নিয়ে যায় তাই ভয় পাচ্ছে ওরা। আমরা অস্ত্র নিয়ে, বোমা নিয়ে তো যাইনি সেখানে। আমাদের অস্ত্র ছিল মগজাস্ত্র।
সেখানকার মানুষের কথা শুনবো, শুনে যদি মনে হয় আদালতের কাছে পেশ করব। কারণ সংবিধান আইন তৈরি করেছে মানুষের দুঃখ বেদনা সুরাহা করবার জন্য। ওরা তাতে ভয় পাচ্ছেন, কারণ ওরা দেখেছে সারদা সহ চিটফান্ড এবং নারদা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলছে। ভাবাদিঘি যাওয়ার পথে গোঘাটের উল্লাসপুরে আক্রান্ত হয় সেফ ডেমোক্রেসি, আক্রান্ত হন বিকাশ ভট্টাচার্য। সেই আক্রমণের প্রতিবাদে চুঁচুড়া ঘড়ির মোড়ে সেফ ডেমোক্রেসি সভায় বলেন বিকাশ ভট্টাচার্য, নারদা নিয়ে সুপ্রিম কোর্ট আদেশ খারিজ করার দিন থেকেই একটিমাত্র ঘোষণা, এটা আইনজীবী চক্রান্ত। আমি যদি চক্রান্ত করি তাহলে ওদের নেতারা কি গাধা? সেই গাধা নেতাদের তাড়ানোর সাহস নেই। আর যারা সাহস দেখাবেন তাদের কণ্ঠ স্তব্ধ করো, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ, বলেন বিকাশ রঞ্জন। ভবাদিঘিকে কি ঘটেছিল এমন? ভবাদিঘি আমার যাওয়ার ক্ষেত্রে ওদের মূল আক্রমণের কারণটা কি ছিল? কারণ ছিল ওরা ভয় পাচ্ছে। যদি আবার আইনের দরজায় আমরা নিয়ে যাই, যদি আমরা সেখানকার মানুষের মূল দুঃখের কথা শুনি, আমরা তো অস্ত্র নিয়ে লড়াই করবো না, আমরা তো বোমা নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি একমাত্র অস্ত্র মহজাস্ত্র। সেখানকার মানুষের কথা শুনবো, শুনে যদি মনে হয় আমরা আদালতের কাছে পেশ করব। আইন আমার সংবিধান রক্ষা করেছেন, আদালত সংবিধান তৈরি করেছেন মানুষের দুঃখ যন্ত্রণা সুরাহা করবার জন্য। ওরা তাতে ভয় পাচ্ছেন। তার কারণ ওরা দেখেছেন ওদের চূড়ান্ত কেলেঙ্কারি সারদা সহ 47টা চিটফান্ড, ঘরে ঘরে চিটফান্ড তৈরি হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ওই সমস্ত শাসক দলের নেতা কর্মীদের অনুপ্রেরণায়। অস্বীকার করতে পারবেন? সুপ্রিম কোর্ট সমস্ত কিছু শোনার পর ইতিপূর্বে যা কখনো সুপ্রিম কোর্ট করেননি, সুপ্রিম কোর্ট রায়ে বললেন এই টাকা কোথায় গেছে খুঁজে বার করো। শুধু কে নিয়েছে অপরাধ বড় কথা নয়, এই টাকা গেল কোথায়, লক্ষ লক্ষ মানুষের টাকা কোথায় গেল এবং এই টাকার ফলে কারা কারা উপকৃত হয়েছেন। সরাসরি আমি টাকা কালেকশন করেছি, আমি উপকৃত হয়েছি না। সুপ্রিম কোর্ট বুঝেছেন যে এর পেছনে অন্য চক্র আছে। আমরা সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেছি এর পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে। এই চিটফান্ডের টাকায় সরকার তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের বিবেক কেঁদে উঠেছিল, সুপ্রিম কোর্ট বলেছেন সিবিআই তদন্ত হবে। সেই তদন্তকে নিরপেক্ষভাবে করতে দেওয়া যাতে না হয়, তার জন্য রাজনৈতিক হস্তক্ষেপ কখনো কখনো হয়। আমরা চাই জনগণ যদি সচেতন থাকেন, আমরা আর কিছু চাই না। আমরা চাই আমার গরিব মানুষের পকেটের টাকা, যে টাকা হারিয়ে মানুষ আত্মহত্যা করেছেন, তাদের জন্য যারা উপকৃত হয়েছেন সেই টাকা নিয়ে তাদের খুঁজে বার করো। চোর চাই যে করেই হোক, হোক না সে যে কোনো লোক। এটা আমার কবির কল্পনা, এটা আমার কবির বাক্য। রাজকোষে চুরি হলে পরে চোরকে খুঁজে বার করতে হবে। তা আমাদের দেশে এমন সরকার, রাজকোষ চুরি হয়ে যাচ্ছে, জনগণের পকেটের টাকায় তো রাজকোষ, চোর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমরা দেখতে পেলাম নারদা। এটা সরকারের দায়িত্ব ছিল, কেন আমাকে মামলা করতে হবে? কেন আমি মামলা করে আদালতে গিয়ে বলতে হবে তুমি সংবিধান রক্ষার দায়িত্বে আছো আদালত, তুমি নির্দেশ দাও তদন্ত করবার জন্য? 10 দিন শুনানি হয়েছে। ভাবতে পারেন কত লক্ষ কোটি টাকা সরকারের পকেট থেকে গেছে। সরকার তারা আদালতে দাঁড়িয়ে বলছে না, এই টাকা দেওয়া অপরাধ নয়, এর থেকে রক্ষার জন্য ঘটনা কিছু হতে পারে। এই টাকা কোথেকে এলো, কার টাকা? এ টাকা নেতা মন্ত্রীরা নিচ্ছেন কেন? আমার তৃণমূল করেন যে ভদ্রলোক, তার বাড়িতে তার ছেলে যখন যদি জিজ্ঞাসা করে বাবা কিংবা কাকা কিংবা মামা এই টাকাটা নিচ্ছে, তোমরা এই টাকা নেওয়ার বিরুদ্ধে বলছো না কেন? কেন তোমরা টাকা নেওয়ার পক্ষে দাঁড়াচ্ছ? তারপর যদি সে বাবার পকেটের টাকাটা তুলে নিয়ে গিয়ে বাজারে বিড়ি কিনে খায়, সেই বাবা বলতে পারবেন নৈতিকভাবে যে তুমি অন্যায় করছো? পারবেন না। আজকে এই নৈতিক সমস্যার জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। আমরা সাহস করে আমার সন্তানকে বলতে পারছি না যে এটা চুরি হয়েছে। কেন বলতে পারছি না? রাজনীতি আপনি করুন, আপনি বামপন্থার বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে বক্তৃতা করুন, লক্ষ বক্তৃতা, কিন্তু আপনার নিজের জায়গায় আপনার সন্তানকে বলুন এটা অন্যায়, এটা চোর। এই চোরদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেইটা যখন আদালত ঘোষণা করে দিলেন, ভাবতে পারেন আবার আপনার আমার পয়সায় সুপ্রিম কোর্ট যাওয়া হলো। কেন যাবেন সুপ্রিম কোর্ট? কোন অধিকার রক্ষার জন্য? চোরদের অধিকার রক্ষার জন্য। সুপ্রিম কোর্ট আদেশ খারিজ করে দিয়েছেন। সেদিন থেকেই ওদের একটি মাত্র ঘোষণা, ব্রিগেড ওয়ার্ডে মুখ্যমন্ত্রী বলছেন সমস্ত চক্রান্ত হচ্ছে ওই একজনের কাছ থেকে, তার বিরুদ্ধে বিষোদ্গার করো। যেদিনকে আমরা ভবাদিঘি গেলাম, তার আগের দিন ওদের তৃণমূলের মহিলাদের সমাবেশ ছিল, সেখানে বলছেন এটা আইনজীবীর চক্রান্ত, ওরা টাকা চুরি করে খাচ্ছেন, সে চক্রান্ত করলাম আমি। ওরা পকেটে টাকা ঢোকাচ্ছেন, চক্রান্ত করলাম আমি। তো ওদের নেতাগুলোকে এতই গাধা যে আইনজীবী চক্রান্ত করছেন, ওরা বসে বসে আছেন। সেই গাধা নেতাদের তারাও সে অধিকার, সে সাহস নেই, এবং সেই সাহস যারা দেখাবেন তাদের কণ্ঠ স্তব্ধ করো। এইটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় বিপদ। এই বিপদে যদি আমরা সকলে
সকলে মিলে রুখে দাঁড়াতে না পারি, সমূহ বিপদ আমাদের প্রত্যেকের ঘাড়ে নেমে আসবে। আমরা টের পাচ্ছি আজকাল পাড়ায় পাড়ায় যে সিন্ডিকেট, কেন যে আমি মাথা তুলে বলছি না, না বলতে হবে, নো পাসারা না নয়, অনেক হয়েছে, অনেক আমরা পরিবর্তনের গণতন্ত্রের ছোঁয়া পেয়েছি, এবার আসল গণতন্ত্রের ছোঁয়া পেতে চাই, সেই দাবি নিয়ে আমাদের লড়তে হবে। ওই উল্লাসনগরে ওরা আমাদের আক্রমণ করে ভেবেছেন ভয় পাইয়ে দেবেন, ভেবেছেন আমাদের তাড়িয়ে দিয়ে ওদের উল্লাস হলো। আমি সেই গুন্ডা বন্ধুদের বলেছিলাম, আপনাদের ঘরে শহীদ হয়েছে বলছেন, বিচার পাননি বলছেন, আমার কাছে কাগজ নিয়ে আসুন, আমি আপনাদের হয়ে মামলা করে বিচার এবং ন্যায় আদায় করে দেবো। সেখানে তাদের সাহস হয়নি, তখন তারা বলছেন না ওসব চাই না, আপনি হাইকোর্টে যান, আমরাই এখানে হাইকোর্ট। এই যদি গুটি করে গুন্ডার কথা হয়, আমরাই হাইকোর্ট, আমরাই সুপ্রিম কোর্ট, তাহলে আপনি আগামী দিনে কোথায় দাঁড়াবেন, কোন আইনের দরজায় যাবেন? আপনাকে ঘর থেকে টেনে বার করে দেবে গুন্ডারা, বলবেন আমরা যা বলছি তাই আইন। আপনার বাড়ির মাথার ছাদ ভেঙে দেবে, নতুন বাড়ি করা হবে, আপনি বলতে গেলে বলবেন আমরা যা বলছি গুন্ডারা বলছি সেটাই আইন। এর বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হতে হবে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরে আসছে নিউজ 7 দিনের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের পোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। দিঘিবাইরাতে জমে উঠেছে দিঘির মেলা। ভিড়ে ঠাসা মেলায় বিক্রি বাটা চলছে ভালোই, তবে মেলায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেদার পাখি বিক্রি। সবকিছু জেনেও প্রশাসন নীরব। জমে উঠেছে দিঘির মেলা। রবিবার ছুটির দিনে বিকালে মেলায় উপচে পড়ছে ভিড়। পাশাপাশি এলাকা থেকে মানুষ ভালোভাবেই ভিড় জমিয়েছে দোকানপাটগুলিতে। বিক্রিবাটা ভালো হওয়ায় মেলায় বিক্রেতাদের মুখে হাসি। তবে মেলায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবাধে পাখি বিক্রি। সরকারিভাবে পাখি বিক্রি নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও চলছে দেদার পাখি বিক্রি। পুলিশ প্রশাসনের কোনো নজর নেই এদিকে। আরও কয়েকদিন চলবে দিঘির মেলা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, নিউজ 7 দিন।
আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30 পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।